আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশে একটু পরিস্থিতি একটু জটিল। ইতিমধ্যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আহ, পোস্ট, বিভিন্ন আলোচনা সবকিছু মিলিয়ে আপনারাও বুঝতে পারছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এবং ডক্টর ইউনূসের যে সরকার, মূলত সেনা নেতৃত্ব এবং ডক্টর ইউনূসের মধ্যে একটি বিরোধ তৈরি হয়েছে এবং এটি নিয়ে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে, নানা ধরনের আলোচনা চলছে। বিশেষত জুলাই বিপ্লব পরবর্তী সেনাপ্রধান জেনারেল ওয়াকারের যে বক্তব্যগুলো ছিল, সেই বক্তব্যগুলো ক্রমশই তিনি সেই বক্তব্যগুলো থেকে সরে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকারের যেই কি বলবো দায়িত্বশীলতা বা কঠোরতা আমরা আশা করেছিলাম, সেই জায়গা থেকে ডক্টর ইউনূসের যে নেতৃত্বাধীন যে সরকার, সেটি মোটামুটি মানে একটি ব্যর্থতার দিকেই ধাবিত হচ্ছে। তো সাম্প্রতিক সময়ে গত দুদিন আগে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে বিষয়টি আরো স্পষ্ট হয়েছে। তো সার্বিক সব পরিস্থিতি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, মেজর সুমন আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা, যিনি রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকায় আছেন এবং সেনাবাহিনীর বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই, বর্তমান সেনা নেতৃত্ব, বিশেষ করে জেনারেল ওয়াকার, ফ্যাসিস্ট রেজিমে যারা গুম খুনের সঙ্গে যুক্ত ছিল, যারা জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের যেই ক্ষমতা এবং মর্যাদা সেনাবাহিনীকে দেয়া হয়েছে, সেটিকে তারা ব্যবহার করেছে। তো আপনি কি একটু বলবেন যে এখন আসলে কোথায় সমস্যাটা? জেনারেল ওয়াকার তাদেরকে রক্ষা করতে চাচ্ছেন, এমনকি বলছেন ইকবাল করিম ভূঁইয়া, এবং আমরাও শুনতে পাচ্ছি যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে তিনি তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করছেন, তিনি তাদেরকে আত্মগোপনে রাখার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে সাবেক সেনাপ্রধানের এই পোস্টের আলোকে আপনার পর্যবেক্ষণ কি? জি, ধন্যবাদ কনক ভাই। আমি যদি জেনারেল আইকেবির এই ছোট্ট বক্তব্যটা দেখি, এটা কিন্তু একটা ছোট্ট বক্তব্য কিন্তু অনেক ওয়েটেজ ক্যারি করে। উনি সামারাইজ করছেন পুরা জিনিসটা, সিচুয়েশনটা, এবং অত্যন্ত ভদ্র ভাষায়, যেটা কেউ অ্যাকচুয়ালি বলতে পারবে না যে উনি কোনো শব্দ ব্যবহার করছেন যেটা কাউকে হার্ট করতে পারে। উনি ব্যক্তি না, সমস্যাটার মূলে উনি আমাদেরকে আলোকপাত করাচ্ছেন এবং হয়তো চান যে আমরা সেটা নিয়ে চিন্তা করি। আর কেন এটা, সেটার জন্য ভাই প্রথমে আমি যদি একটা জিনিস বলি, আমার কিন্তু মনে একটা শঙ্কা আছে যে প্রফেসর ইউনূস অথবা তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন এখন এবং সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী, তারা কি সত্যিকার ভাবে আমাদের এই যে বিপ্লব অভ্যুত্থান আপনি যেটাই বলেন সেটাকে ধারণ করেন বা বুঝতে পারেন? ওনাদের প্রফেসর ইউনূস উনি মনে করেন জুলাইতে বিপ্লব হয়েছে, সেখানে মাস্টার মাইন্ড ছিল, সেখানে রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে, এই সমস্ত জিনিস পর্যন্ত আমার মনে হয় ওনার ধারণা। ওদিকে জেনারেল ওয়াকার বা তার অন্যান্য বাহিনীরা মনে করেন যে বিপ্লব মানে হচ্ছে 3রা আগস্ট, যে বললেন যে ছাত্র জনতার উপর গুলি চালানো হবে না, সেদিন থেকে বোধহয় বিপ্লব, যেখানে তাদের একটা বড় অংশীদারিত্ব বা কৃতিত্ব আছে। এর বাদে গত 15 বছরে যে আমাদেরকে গরম তাওয়ার উপর বাংলাদেশের সমস্ত জনগণকে ফেলে রেখে ভাজা হয়েছে, যেই হিটটা, যে যন্ত্রণা, যে পারসিকিউশন, তার মধ্যে দিয়ে বাংলাদেশের প্রতিটা জনগণ, এই আমাদের রাষ্ট্রের প্রতিটা জনগণ গেছে এবং সিস্টেমেটিক্যালি তাদেরকে ধ্বংস করা হয়েছে, দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং একই সাথে এই দেশে সেটা যারা প্রতিবাদ করছে তাদেরকে গুম, খুন এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। সেই 15 বছরের জিনিসটা যদি ওনাদের মাথায় সত্যিকার ভাবে আসতো, বা ওনারা, আমরা অনেক সময় 71-এর চেতনা বা অন্যান্য কিছু বলি, আমরা যদি মনে করি 24-এর যে অনুভূতিটা, সেটা যদি ওনারা সত্যিকার ভাবে বুঝতে পারতেন, এই দুইটা জিনিস, একটা তো হচ্ছে জেনারেল আইকেবি যেটা বললেন যে গুম খুনের ব্যাপারে সঠিকভাবে সঠিক তত্ত্বাবধানে বিচারটা হতে হবে একটা, আরেকটা কিন্তু ধরেন যারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে তাদের সেই বঞ্চনার প্রতিকার করাটা, এই দুইটা জায়গায় কিন্তু আমি মনে করি সরকার এবং বিশেষ করে সেনাবাহিনী তারা বিপরীত মুখে অবস্থানে আছে। তো প্রথম জিনিস,
তারা যদি বুঝতে পারেন যে জুলাই কি ছিল, জুলাই শুধু ক্যালেন্ডারের 16 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত না, তার বাদে অনেক কিছু, তাহলে আমার মনে হয় জিনিসটা তাদের জন্য, সবার জন্য সহজ হয়। এখন এইটাতে আসে স্পেসিফিকলি আপনি যেটা জিজ্ঞাসা করছেন, আমার মনে হয় জেনারেল ওয়াকার তার যথেষ্ট পরিমাণে স্টাফ আছে, তার জ্যাগ ব্রাঞ্চ আছে, জাজ অ্যাডভোকেট জেনারেল, যেখানে উনি বিভিন্ন উপদেশ পাইতে পারেন, টেকনিক্যাল জিনিস, আইনি ব্যাখ্যাগুলো উনি পাইতে পারেন, সেটার ওনার সুযোগ আছে। তেমনি ভাবে প্রফেসর ইউনুস, ওনার মন্ত্রিসভা আছে, মানে উপদেষ্টা পরিষদ আছে, ওনার বিভিন্ন বিভাগ আছে, সরকার, তারা ওনাকে এই জিনিসগুলোতে নিশ্চয়ই ধারণা দেন। এখন আমার যেটা মনে হয়, জেনারেল ওয়াকারকে যে সমস্ত বুদ্ধিমান কিছু বুদ্ধি দিতেছেন দুইটা অ্যাঙ্গেলে। প্রথম জিনিসটা হচ্ছে তারা বলবার চেষ্টা করতেছে যে সেনাবাহিনীর যে আইন আছে, যেটা আমাদের দেশের সংবিধানেরই একটা পার্ট, যে আর্মি অ্যাক্ট, সেখানকার সেকশন 94 এবং সেকশন 96, সেই অনুযায়ী তারা বলার চেষ্টা করতেছে, সেই অনুযায়ী যে কোনো অপরাধ যদি সেনাবাহিনী বা এটা এয়ারফোর্সের আছে, নেভিরও আছে এমনই আইন, আর্মি অ্যাক্ট, সেই অনুযায়ী যদি কোনো বেসামরিক জনগণের উপরে কোনো ক্রিমিনাল অ্যাক্ট করা হয়, সেই ক্ষেত্রে সেইটার বিচার দুইভাবে হইতে পারে। এক হতে পারে বেসামরিক আদালতে, আর এক হতে পারে সামরিক আদালতে। সেখানে বলা আছে, এবং সেখানে স্পষ্ট করে বলা আছে, হত্যা, ধর্ষণ এবং কালপেবল হোমিসাইড, যেটা নট ওয়ারেন্টিং টু ডেথ, সেটা কোনো বাহিনী করতে পারবে না, সেটা সরকারকে করতে হবে। এখন এই বিচারটা বাহিনী করবে নাকি সরকার করবে, আমাদের যে প্রচলিত আদালত আছে সেখানে হবে, সেটার সিদ্ধান্তটা নিবেন বাহিনী প্রধান না শুধু, এক্ষেত্রে যে কমান্ডার আছে উনি নিতে পারেন, বলা আছে। ওনারা মনে হয় শুধু এতটুকু পড়ছেন বা বুঝছেন, বা জেনারেল ওয়াকারকে যারা বুঝাইছে তারা অতটুকু বুঝায়, বাকিটুকু আর বলে নাই। বাকিটুকু কি? বাকিটুকুতে পরিষ্কারভাবে বলা আছে, যদি এই ক্ষেত্রে বাহিনী বিচার করতে চায় এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা রাষ্ট্র বা সরকার যদি মনে করে সেটা যথাযথ না, সেই ক্ষেত্রে সেটা বেসামরিক বা সাধারণ আমাদের যে আদালত আছে বা স্পেশাল ট্রাইব্যুনাল আছে সেখানে বিচারের যোগ্য। তখন প্রিভেইল করবে কোনটা? সরকারের সিদ্ধান্তটা। সরকার যদি, তো ওনারা অতটুকুই হয়তো জেনারেল ওয়াকারকে বলছেন যে কমান্ডার বিবেচনা করে, সেইটা সামরিক আদালতে না, সেটার ন্যায্য বিচারটা হইতে হবে বেসামরিক আদালতে, অথবা স্পেশাল ট্রাইব্যুনাল যদি কোনো সেট করা থাকে সেটাতে হইতে হবে। তো সেই পার্টটা জেনারেল ওয়াকার তো নিশ্চয়ই জানেন। তিনি সেনাপ্রধান হয়েছেন, তিনি MS ব্রাঞ্চে ছিলেন, সেনা সদরে ছিলেন, ওনার 39 বছরের চাকরি। উনি যদি আজকে বলেন যে উনি আর্মি, এটা তো, আমরা তো ভাই প্রেসিডেন্ট ছিলাম কিন্তু অনেকবার, আমি মনে হয় 50-এর উপরে প্রেসিডেন্ট ছিলাম। কিসের? কোর্ট অফ ইনকোয়ারি বা তদন্ত আদালতের। আমাদের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আর্মি মাঝে মাঝে করে দেয় সবাইকেই। তো আমরা তো আমাদের অল্প চাকরিতে সেই জিনিসগুলো জানি যে কোনটা আছে। এটা তো ওনার না জানবার কোনো কথা না। তো উনি যদি এই এখন আমি যদি আপনার কাছে জানতে চাই যে জেনারেল ওয়াকারের আসলে সীমাবদ্ধতা কোথায়? মানে ধরেন আমরা যদি ওনার বিভিন্ন সময় যে বক্তব্যগুলো বিশ্লেষণ করি, মানে উনি দেখা যাচ্ছে ইসলাম ধর্ম, সৎ পথে থাকা, সঠিক কাজ করার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেন। তো ইসলামী তো বলছে যে তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না। ন্যায় বিচারের প্রশ্নে নিজের পরিবারের সদস্যদেরকেও ছাড় দেওয়ার ব্যাপারে কঠোরতা দেখানো হয়েছে। এবং আমরা হযরত ওমরের বিচারের কাহিনী জানি, তার ছেলেকে তিনি কিভাবে বিচারের মুখোমুখি করেছিলেন। তো ওয়াকারের সাহেবের সীমাবদ্ধতা কি? মানে ধরেন যে ওনার কেন মনে হইলো যে এই অপরাধীদেরকে রক্ষা করাটা তার দায়িত্ব? মানে যে কোনো কারণেই হোক উনি 5ই অগাস্টের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছিলেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বেকায়দায় পড়ে হোক, একেবারে উপায় না পেয়ে হোক। তো আমরা তো ওনাকে ওন করতে চাচ্ছিলাম যে ওকে ফাইন, আপনি একটা ভূমিকা রাখছেন, আসেন। তো এরপরে কি হলো? এরপরে আমরা যা দেখছি আর কি, যে উনি ওনার দায়িত্বের বা ওনার যে ক্যাপাসিটি, সে ক্যাপাসিটির বাইরে যে বলছেন
যে নো ইফ নো বাট ফুল স্টপ, বিডিআরের বিচার কিন্তু থমকাই গেছে। তিনি তার মতো করে ঘুরে বেড়াচ্ছেন, তিনি এই চিফ জাস্টিসের কাছে যাচ্ছেন, তিনি ভারতের মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, ভারতের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত কথা বলছেন। যেগুলোতে মনে হয় যে সরকার আসলে অনেক কিছু জানে না, সরকারের অনুমতির বাইরে তিনি একটা বিকল্প সরকার হয়ে গেছেন, এরকম অনেকে মনে করেন। তো ওয়াকার সাহেবের সীমাবদ্ধতা কি মেজর সুমন? জেনারেল ওয়াকারের সীমাবদ্ধতার জায়গাটা আমার মনে হয় এটা স্পষ্ট, এটা এমন কিছু না। প্রথম কথা হলো, আমি কথাটা বলি, জেনারেল ওয়াকার আপনি জিনিসটা অন্যভাবে নেবেন না প্লিজ। আপনাকে যখন সেনাপ্রধান করা হয়, আমি যদি প্রফেশনাল এক্সেলেন্স বা যোগ্যতার যে মাপকাঠি থাকে, সেখানে যদি হয়তো একজন ভালো মানুষকে করা হবে, ঠিক আছে, শেখ হাসিনা আপনাকে করছে, বাট শেখ হাসিনা যখন আপনাকে, পতিতা হাসিনা যখন আপনাকে সেনাপ্রধান বানালো, তখন 2-3 জন যারা কথা বলছিল তাদেরকে পতিতা হাসিনা যে রিপ্লাইটা দিছিল সেটা আমি বলি যে না না ঠিক আছে, ইলেকশন তো হয়ে গেছে, এখন 3 বছরে আর কোনো ইলেকশন নাই, সে থাকুক, তার একটা ভালো ক্লিন ভালো মানুষ হিসেবে ইমেজ আছে, আর আর্মি তো চালাবে আসলে মুজিব আর সাইফুল, মানে লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম যারা পলাতক। হাসিনা জানতো যে আর্মি সে ভিতরে চালাবে তাদেরকে দিয়ে। তো এখানে হাসিনা কেন এই কথাটা বলছে যে জেনারেল যে এককভাবে শয়তান, সম্পূর্ণ নিজ ইবলিশ হওয়া, সেই যোগ্যতা ছিল জেনারেল মুজিব এবং জেনারেল সাইফুলের, স্বয়ং সম্পূর্ণ শয়তান বা ইবলিশ। জেনারেল ওয়াকার সেই জায়গায় সেই যোগ্যতায় আসেন না, তো তাকে বসে রেখে তাদেরকে দিয়ে চালানো হবে। তো এখন তো তারা তো চলে গেছে, ভেগে চলে গেছে, সেই জায়গায় আছে কে এখন? জেনারেল ওয়াকার একা আছেন। যে ইবলিশ গুলা চালানোর কথা ছিল, ইবলিশ গুলা পালায় গেছে। তো জেনারেল ওয়াকারকে এখন কারা চালাচ্ছে? কিছু ব্রিগেডিয়ার জেনারেল এবং জেনারেল ওয়াকার কিন্তু আনফরচুনেটলি উনি লেফটেন্যান্ট জেনারেল যারা আছে, আমার মনে উনি ডিজিএফ এর উপদেশ বা ইনফরমেশন গুলো নেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তো চালাচ্ছে উনি, ভরসা করে আছেন, তারা তার যে এইড গুলো বা স্টাফ গুলো আছে সেনা সদরে, তারা যেইভাবে বলতেছে উনি তাদেরকে বিশ্বাস করে সেই মতন চলতেছেন। জেনারেল ওয়াকার আপনার যথেষ্ট বুদ্ধি আছে, আপনি নিজের মতন চলেন, নিজের বুদ্ধিতে চলেন, তাহলে এই সমস্যা হবে না। এখন এখানে যেটা আমরা আলাপ করতেছিলাম কনক, সেখানে আসি যে এটা জেনারেল ওয়াকারের জানবার কথা যে আর্মি অ্যাক্ট সেকশন 94 থ্রু 96 কি বলা আছে। এরপরে আরেকটা জিনিস নিয়ে আসলে জেনারেল ওয়াকার কন্টেস্ট করছেন বা মুখোমুখি হচ্ছেন আমাদের অন্তর্বর্তী সরকার এবং বিশেষ করে প্রফেসর ইউনুস বা আমাদের আইসিটির সাথে, যে বিচারের জন্য যেই আদালতটা হয়েছে, তাদেরকে তিনি বলতেছেন দেখেন আপনাদের তো গুমের ব্যাপারে বাংলাদেশে কোনো আইন এখন পর্যন্ত নাই, আগে ছিল না, বাংলাদেশ বা সেনাবাহিনী সেখানে কোনো গুমের আইন নাই, সুতরাং গুমের কোন আইনের অধীনে আপনি তাদের বিচার করবেন? এটা কিন্তু উনি হয়তো খেয়াল করেন নাই যে গুম সংক্রান্ত একটা আইন তৈরি হচ্ছে, যেটা আমাদের সংবিধানে সংযোজন হবে, মানে সেটা র্যাটিফাই হবে, আপাতত সুপ্রিম কোর্ট র্যাটিফাই করে দিবে এবং সেটা বলবৎ হবে। এখানে অবশ্য আমি সাইডলাইন একটু বলতে চাই, জনাব আসিফ নজরুল 9 মাস হয়ে গেল, আপনি ওই আইনটা বাইর করতে পারেন নাই। আপনি কি চান যে গুমের জন্য সুনির্দিষ্ট বিচার না হোক? আপনি আসিফ নজরুল কার কথায় চলতেছেন? কার স্বার্থে আপনি চলতেছেন? কেন আমরা এই 9 মাসে যখন সিদ্ধান্ত হলো যে গুম সংক্রান্ত একটা আইন হবে, সেটা কেন আমরা দেখতেছি না? আপনি জবাব দিবেন, আপনি জবাব না দিয়ে থাকতে পারবেন না। জবাব যদি না দেন, লোকে তখন আপনাকে এর থেকে খারাপ ভাবে প্রশ্ন করবে যে কোথা থেকে আপনার খাবারটা আসে এবং কোন পথে আপনি সেই খাবারটা খান। তো যাই হোক, এখন জেনারেল ওয়াকার যেহেতু এই কথাটা বলছেন এবং উনি বলতেছেন সম্ভবত যে যদি এখন আজকেও যদি গুম সংক্রান্ত আইন হয়, তো বাংলাদেশের সংবিধানে আর্টিকেল 35(1), খেয়াল রাখেন আর্টিকেল 35(1), সেখানে কিন্তু একটা প্রোটেকশন দেয়া হচ্ছে পোস্ট ফ্যাক্টো প্রোটেকশন। মানে কি, আজকের এই আইন বলবৎ হলে এর আগে 5 বছর, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে যদি গুম সংক্রান্ত যা কিছু, মানে হচ্ছে সুমন ভাই যে নতুন আইনে পুরানো অপরাধের বিচার হবে, পুরনো অপরাধের বিচার হবে না এবং যে কোনো সেই সংক্রান্ত অভিযোগ তামাদি হয়ে যাবে। তো জেনারেল ওয়াকার বলতেছেন নতুন আইন করলেও তো এই যে 15 বছরে আপনারা বলতেছেন গুম খুন হয়েছে, সেগুলোর তো বিচার আপনারা করতে পারবেন না। জেনারেল ওয়াকার সঠিক আছে, মানে টেকনিক্যালি জেনারেল ওয়াকার আমি স্যালুট করি স্যার আপনাকে, আপনি পারফেক্ট। বাট দুইটা জিনিস একটু খেয়াল রাখেন,
এইখানে যেই নিয়মটা আছে ইন্টারন্যাশনাল কারেন্সি অফ ল গুমের ব্যাপারে, সেটা পরিষ্কারভাবে বলে প্রতিটা দেশের জন্য প্রযোজ্য যে গুম সংক্রান্ত যে কোনো অভিযোগ এবং সেটার তদন্ত কখনো তামাদি না। আপনি ধরেন বিএনপি নেতা ইলিয়াস আলীর কথা, 2012 সালে উনি গুম হয়েছেন, ওনার লাশ কি আপনারা পাইছেন? আমরা কেউ পাই নাই। ওনার কি ভাগ্য জানি না। তার মানে কি, ওনার গুমটা কিন্তু এখনো চলমান। যারা এখনো বগল বাজাইতেছে যে না ঠিক আছে আগের ঘটনা, এখন গুম সংক্রান্ত কোন আইন হলেও বিচার করা যাবে না, না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী গুমের যে কোনো ইনসিডেন্ট সেটা কখনো পুরনো বা তামাদি হয়ে যায় না, সেটা বলবৎ। এখনো ইলিয়াস আলী গুম আছেন, তার মানে অপরাধটা এখনো সংঘটিত হচ্ছে, সেটা একটা ব্যাখ্যা। 2 নম্বর, খুনের ক্ষেত্রে কি হবে? আলহামদুলিল্লাহ আমরা গত বছর 29শে আগস্ট কিন্তু একটা সনদে সিগনেটারি হয়েছি, যেটা হচ্ছে আন্তর্জাতিক গুম খুন বিষয়ের একটা সনদ। সেটা আমাদেরকে সিগনেটারিদেরকে অধিকার দিচ্ছে যে পোস্ট ফ্যাক্টো বা রেট্রোস্পেক্টিভ ল, যেটা বলা হয় রেট্রোস্পেক্টিভ প্রসিকিউশন, পূর্বে ঘটা গুম এবং খুনের ঘটনাও আমরা নতুন যে কোনো আইনের অধীনে বিচার করতে পারবো ইনশাল্লাহ। শুধু মিস্টার আসিফ নজরুল, আপনার অসহযোগিতা বাদ দিয়ে আপনি আইনটা দেন, বাকি জিনিস আমরা জানি। আপনি কাকে কোন ব্যাখ্যা এখানে ঘুট পাকানোর জন্য এবং মতবিরোধের জন্য সেই আইন বাইর করেন নাই, আমি যদি ভুল হয়ে থাকি স্পষ্ট করে বলবেন মিস্টার আসিফ নজরুল। তো আমরা তাহলে কি দেখতে পারলাম কনক ভাই? প্রথম জিনিস, আর্মি একটা সেকশন অনুযায়ী প্রথম উনি বলতেছেন এটা আর্মি করবে, কারণ সেই আর্মির কমান্ডার সেটার এখতিয়ার রাখে না। সেটা সেই ক্ষেত্রে একটি রাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা সরকার যদি মনে করে সেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট getting this done by the government or the public prosecution system by special tribunal, সেটাই রিভিল করে বা প্রিভেইল করে, সেটাই চূড়ান্ত, সেটা মনে রাখতে হবে। এবং এখানে কোনো কনফিউশন নাই, আমরা সবাই জানি, বাট এই জিনিসগুলো আলোচনা হয় না বলে হয়তো লোককে আপনারা ধুনফুন বুঝাইতেছেন বিভিন্ন জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে গুম এবং খুন রেট্রোস্পেক্টিভ প্রসিকিউশন সম্ভব অবশ্যই যদি কোনো স্পেশাল ট্রাইব্যুনাল, সেটা সাধারণ আদালতে না, স্পেশাল ট্রাইব্যুনাল, আইসিটি ইজ এ স্পেশাল ট্রাইব্যুনাল, সেটার মাধ্যমে অবশ্যই পোস্ট ফ্যাক্টো প্রসিকিউশন সম্ভব, যাতে আমরা সিগনেটারি আছি। আর সুমন ভাই, খুশি হওয়ার এখানে কিছু নাই। আর সুমন ভাই, এখানে ধরেন অতীতেও নজির আছে নতুন আইনে পুরানো অপরাধের বিচারের, বা হাইকোর্ট যদি এরকম একটা রুলিং দেয় এবং একটা বিশেষ ট্রাইব্যুনালের কথা আপনি বলছেনই, বিশেষ আদালতে এই অপরাধগুলো বিচার হতে পারে। এবং জেনারেল ওয়াকার এখানে সিদ্ধান্ত নেয়ার আমি মনে করি কেউ না, এই সিদ্ধান্ত নেবে সরকার, এই সিদ্ধান্ত নেবে রাষ্ট্র, যে আমার বাংলাদেশের জনগণের উপরে যারা সেনাবাহিনীর পোশাক পরে সেনাবাহিনীর পদ ব্যবহার করে কোনো একটি দলকে, কোনো এক মহিলাকে খুশি করার জন্য যারা সর্বোচ্চ মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে কোনোভাবেই কেউ রক্ষা করতে পারবে না। জেনারেল ওয়াকার যদি সেই ধারায় ভেবে থাকেন তাহলে তিনি নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। তিনি বোধহয় ভুলে গেছেন জুলাই মাসে কি হয়েছিল, শত শত হাজার রাউন্ড গুলি করেও ছাত্র জনতাকে দমানো যায়নি। আর ওনার এই সিদ্ধান্ত ওনার ভেতরের অফিসাররা মানবেন কিনা, মানে কতিপয় অফিসারের জন্য তিনি সকল অফিসারকে, আসলে সৈনিকদেরকে এবং অফিসারদেরকে অবজ্ঞা করছেন বা উপেক্ষা করছেন আমি বলবো। এই প্রসঙ্গটা নিয়ে আমি আবার আসবো, তার আগে একটু আমি জানতে চাই যে বঞ্চিত অফিসারদেরকে নিয়ে কি হচ্ছে। দেখেন প্রায় 1 বছর 13 মাস হয়ে গেল, তো 13 মাস হয়ে গেল, এবং ধরেন পুলিশে প্রমোশন হয়ে গেছে, পুলিশে যারা ক্ষতিগ্রস্ত তারা চাকরি পেয়ে গেছে, অনেকেই সচিবালয়ে অনেকেই চাকরি পেয়ে গেছে, 2-3টা করে প্রমোশন পেয়ে গেছে। সেনা অফিসারদের ক্ষেত্রে মানে সমস্যাটা কোথায়? মানে কার পেটে ব্যথা করতেছে এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে? কে বাধা দিচ্ছে, বা কিভাবে দেখেন আপনি বিষয়টা? ভাই, এই জিনিসটা নিয়ে কিন্তু গত সপ্তাহে পিনাকিদা সুন্দর একটা পোস্ট দিচ্ছিলেন, পুরো সামারাইজ করে। আইকেবি যেমন সুন্দর একটা পোস্ট দিচ্ছেন, পিনাকিদা সুন্দর একটা পোস্ট দিচ্ছিলেন যে কোথায় হয়েছে, কেন এখানে আটকায় আছে। তো আমার মনে হয় দর্শক সেটা পোস্টটা রিভিল উনি সেখানে ব্যাখ্যা করছেন। আমি এখানে যেটা বলি কিছু জিনিস, প্রথম কথা, এইটার বিচার করার ক্ষেত্রে সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী, সেনা, বিমান নৌ, তারা তাদের
পক্ষ থেকে এটা রিভিউ কমিটি হয়। রিভিউ কমিটি হয় কার আদেশে? সেই সরকারের আদেশেই কিন্তু হয়। সেই রিভিউ কমিটিতে তার সাক্ষ্য টাক্ষ্য নিলেন, তারা রেকমেন্ড করলেন। এখন দেখেন ওনাদের যে রিকমেন্ডেশনটা আমি যতটুকু জানি, ওনারা যেইভাবে বলছেন, এটা যে কেউ যদি দেখে, প্রথম কথা আমি কিন্তু নিউট্রাল পয়েন্টে বলছি, আমি বঞ্চিত হই কি না হোক, আমি কিন্তু এই সেনাবাহিনীর কাছে কখনো আবেদন করি নাই। আমি মনে করি না যে আমার আবেদন করার যোগ্যতা তাদের আছে, সরি টু সে, বাট আমি করি নাই আমার জন্য। সুতরাং আমি নিউট্রালি বলছি, ওনারা এমন ভাবে সেখানে রিভিউ করে ওনাদের রেকমেন্ডেশনস গুলা দিলেন অ্যাজ ইফ ওনারা ভিক্ষা দিতেছেন। ভাই, এটা তো প্রত্যেকটা বাহিনীর জন্য একটা সুযোগ ছিল যে গত 15 বছরে যেই অন্যায় বঞ্চনা হয়েছে এই অফিসারদের, সৈনিকদের, তাদের উপরে, আমরা আছি আজকে তোমাদের অভিভাবক হিসেবে, বর্তমান সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনী লিডারশিপ হিসেবে আমরা সেটার জন্য তোমাদেরকে সামান্যতম ফিরাই দিয়ে তোমাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ভেরি সিম্পল টার্ম। তা না বলে তাদের অ্যাটিটিউডটা হচ্ছে যে দিছি তো কিছু, কি দিছেন সেই তুলনায়। এখন আসি, তারপরে কেন এখন যেই পরিস্থিতি, সেখানে হচ্ছে সরকার তারপরে একটা সরকারি দিক থেকে একটা প্রজ্ঞাপন জারি করে একটা কমিশন, ওনারা যখন সাবমিট করলেন একটা কমিশন তৈরি করে দিলেন। সেটার প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল হাফিজ। উনি হচ্ছেন প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট। উনি প্রধান, 5 জন রিটায়ার্ড জেনারেলস বা ইকুইভ্যালেন্ট বিভিন্ন র্যাঙ্কে, এবং 3 জন সার্ভিং জেনারেল এবং মন্ত্রিপরিষদ বিভাগের একজন। ওনারা যখন কাজটা শুরু করতে যাচ্ছেন, এখন কিন্তু ওনারা বাধার সম্মুখীন হচ্ছেন, এবং সেখানে সম্ভবত আমি যদি জেনারেল ওয়াকারকে জিজ্ঞাসা করি, একদম স্পেসিফিক জিনিস উনি ভালো বলতে পারবেন। আপনারা কি কোনোভাবে মনে করছেন যে এই কমিটি আপনাদের করা যে রেকমেন্ডেশন সেগুলা কেন সরাসরি এগ্রি না করে নতুন কমিটি করলো? মানে আপনারা বলতে চাচ্ছেন যে বাহিনীকে অসম্মান করা হচ্ছে বা বাহিনীর লিডারশিপকে অসম্মান করা হচ্ছে? সেটা একটা পয়েন্ট হতে পারে। জেনারেল ওয়াকার স্যার, আমি যখন একটা ইউনিট, ইভেন কোম্পানি কমান্ডার ছিলাম, যদি আমাকে একটা তদন্ত আদালত করতে বলা হয় এবং আমি আদালতের প্রতিবেদনটা যখন জমা দিলাম বা একটা কমিটি করা হলো রিভিউ, আমি সেটা আমার কমান্ডিং অফিসার বা জিওসি, ওনারা তো হরহামেশা অনেক সময় সেটার উপর ভিত্তি করে আরেকটা কমিটি তৈরি করছেন। হায়ার অথরিটির সবসময় এখতিয়ার থাকে, তারা যদি মনে করে এর থেকেও আরো বেটার ওয়েতে সেইটা করা যায়, আপনাদেরটা সম্মান করি। আমি কি তখন সেনাপ্রধানের কাছে লাফ দিয়ে বা পায়ে পড়ে কান্নাকাটি করছি, স্যার দেখেন আমার কমিটির উপরে আরেকটা কমিটি কেন সিও করলো, কেন ব্রিগেড কমান্ডার আমার কমিটির উপরে ওনার নিজস্ব আরেকটা কমিটি করলেন? এটা নিয়ম। এবং প্রজ্ঞাপনের মাধ্যমে, স্যার আপনার কমিশন হয়েছে বাংলাদেশ মিলিটারিতে একটা রাষ্ট্রের প্রজ্ঞাপনের মাধ্যমে, আপনি সেনাপ্রধান একটা প্রজ্ঞাপনের মাধ্যমে, বিভিন্ন কমিটি হয়, যেই কমিশন হয় প্রতিটা প্রজ্ঞাপনের মাধ্যমে হয়। সেই প্রজ্ঞাপনটা যখন দেশের সর্বোচ্চ অথরিটির কাছ থেকে আসে, সেটা আপনি আমি মানতে বাধ্য। আজকে যদি আপনি বলেন যে আপনি প্রধান উপদেষ্টার বানানো কমিটি, যার প্রধান, যেটাকে ইনফ্যাক্ট হাফিজ কমিটি বলা হয়, সেটাকে মানতে নারাজ, বা আপনি আপনার অফিসারদেরকে, এই অ্যাডজুটেন্ট জেনারেল অফ আর্মি এবং 3 সেনা বিমান বাহিনীর সেক্রেটারি এবং নৌবাহিনীর সেক্রেটারি, তাদেরকে আপনারা বাহিনী প্রধানরা যদি সেখানে যাইতে নিরুৎসাহিত করেন, এটা তো আপনারা ইনসাবঅর্ডিনেশন করতেছেন, চূড়ান্ত অবাধ্যতা করতেছেন সরকারি আদেশের। তাহলে আপনারা যদি আজকে কি এক্সাম্পল সেট করতেছেন আপনাদের আন্ডার কমান্ডের সাথে? আপনি যদি আজকে প্রফেসর ইউনূসের আদেশ না মানেন, আগামীকাল যদি একজন জিওসি বা একজন ইউনিট অধিনায়ক আপনার আদেশ না মানে, আপনার কি কিছু বলবার থাকবে? আপনি তো পথ দেখাইতেছেন স্যার, আপনি তো তাদেরকে শিখাচ্ছেন কিভাবে উপরস্থ কমান্ডারের আদেশ না মানা যায় বা সেটার এগেইনস্টে দাঁড়ায় যাওয়া যায়। প্লিজ স্যার, আমি যদি আপনাকে কথাটা এইভাবে বুঝাই বলতে পারি ভালো। 2 নম্বর পয়েন্ট, ওনারা স্যার আপনাদের কাছে কি আপনার যেই মন্ত্রক মানে আছে কিছু গুটি কয়েক ছেলে পেলে, তারা কি স্যার আপনাকে কোনোভাবে বুঝাচ্ছে যে এই কমিটির কাছে, যেখানে রিটায়ার্ড আর্মি জেনারেলসরা আছেন, অ্যাডমিরালস আছেন, তারা অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট অনুযায়ী তো অ্যাক্সেস করতে পারে না এইসব সেন্সিটিভ ইনফরমেশন? স্যার আপনি একদিন রিটায়ার্ড হবেন, নো প্রবলেম, ওয়েলকাম টু আওয়ার, আমি ওয়েলকাম করবো স্যার আপনাকে। এখন কথা হলো কে পারে কি কে পারে না,
সেটার সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। আপনার এর থেকে এই সমস্ত ডকুমেন্ট, সেটা আপনার অফিসে থাকুক, সেনা সদরে থাকুক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে থাকুক, এফডিতে থাকুক, সেটা অ্যাক্সেস করবার জন্য প্রধান উপদেষ্টার দ্বারা গঠিত একটা কমিটি, যেখানে সবাই আছেন রিটায়ার্ড অফিসার যারা চাকরি করছেন, তাদের থেকে আর কোন হাইয়েস্ট কমিটি আপনার দরকার? দ্যাটস দ্য হাইয়েস্ট কমিটি। বাংলাদেশের প্রজাতন্ত্রের মধ্যে সব থেকে হাইয়েস্ট বডি থেকে একটা কমিটি তৈরি করা হয়েছে। আপনি তো বাধ্য স্যার তাদের কাছে সেই ডকুমেন্টগুলো হ্যান্ড ওভার করার জন্য। আর আমরা যেটা শুনতে পাই স্যার, আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই, আপনি তারা বলতে পারবে, আপনি বলতে পারবেন, তারা কি এই কমিটির সদস্যদেরকে প্রথম থেকে এই কমিটিতে যোগ না দেওয়ার জন্য নিরুৎসাহিত করছে এবং পরবর্তীতে তাদেরকে বলতেছে যে না, এই কমিটিতে যোগ দেয় আপনার জন্য ভালো হবে না? তাই এই সমস্ত যারা গোয়েন্দা বা অন্যান্য জায়গায় আছে, তাদের তো ওনারা যখন কমিশন পাইছেন, এই জেনারেলরা যারা কমিটিতে আছে, রিটায়ার্ড জেনারেলস, তাদের তো জন্মই হয়নি, তারা তো পৃথিবীতে আসে নাই। আর এই ধরনের কাজ করা উচিত না। এখানে আবার কিছু লোক, আমি সম্পূর্ণ সম্মান রেখে বলি, কর্নেল হক। জি, আমি আসছিলাম এই প্রসঙ্গে। আপনি কি বলতে চান? মানে যে রাওয়ার ভূমিকা কি, রাওয়ার ভূমিকাটা কি, রাওয়ার ভূমিকা কি আমরা তো স্পষ্ট দেখছি না, বরঞ্চ বর্তমান কিছু কিছু জায়গায় আমরা দেখছি রাওয়া জেনারেল ওয়াকারের মানে দালালি করছে, সোজা বাংলায় যদি বলি আর কি, তারে খুশি করে সবকিছু করতে চাচ্ছে। কিন্তু রাওয়ার ভূমিকা কি এটা হওয়া উচিত? বা রাওয়ার বর্তমান যারা নেতৃত্বে আছেন, কর্নেল হক সহ, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? জি, রাওয়া যেহেতু একটা সংগঠন, আমি রাওয়া ইটসেলফ তার ব্যাপারে আমি বলবো না, সরি। সেখানে তারা বলতে পারবে। তো একটা জিনিস আপনিও যেহেতু বাইরে থেকে বুঝতে পারছেন, আমার তো এখানে আলাপ করার আগে আপনি কথাটা বললেন, তার মানে বাইরের অনেকে এই জিনিসটা ফিল করে। সেটা হচ্ছে কি, এই যেই কমিটি আছে, আমি কিন্তু সেই কমিটির বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে এবং আমি প্রচন্ডভাবে আশাবাদী যে এনারা তো সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন মেম্বারদের, এবং তাদের কার্যকলাপ নিয়ে আমি রাওয়ার ফোরামের বাইরে কথা বলবো না। বাট একটা কর্নেল হকের ব্যাপারে বলবো, ওনাকে রাওয়ার চেয়ারম্যান, এটা কিন্তু একটা সংগঠন, এটা কোনো ক্লাব কিছু না, এটা লোকে ভুল করে সংগঠন, সেটার হিসাবে বলবো না। বা উনি বিএনপির একটি আসনে মনোনয়ন প্রত্যাশী একজন উঠতি রাজনীতিবিদ, সেই হিসাবে বলবো না, ওনাকে শুধু বলবো একজন রিটায়ার্ড অফিসার হিসাবে। এখন আমি যতদূর জানি, আগের যেই রেকমেন্ডেশন, আপনারা বলতেছেন যে আপনারা সবকিছু ঠিকভাবে, জেনারেল ওয়াকার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান, আপনারা ন্যায্যভাবে সবাইকে সবকিছু দিয়েছেন এবং রিভিউ করছেন। তো সেখানে যদি আপনাদের কথা ন্যায্য হয়ে থাকে, তাহলে আপনারা, আমি জানি এটা ডিনাই করতে পারবেন না, কর্নেল হককে আপনারা ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি, রিটায়ার্ড হিসেবে, রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে 1 র্যাঙ্ক 2 র্যাঙ্ক পদোন্নতির জন্য আপনারা সুপারিশ করছেন। কেন? তিনি বঞ্চিত ছিলেন। এখন আপনার কমিটি, স্যার, এই একটা জায়গায় যদি আমি প্রশ্ন করি, আপনার কমিটি তো তাহলে ইনসাফ করে নাই। জেনারেল শাহীন এবং তার লোকজন তো ইনসাফ করে নাই। কর্নেল হক কিভাবে বঞ্চিত হন আমাকে একটু বুঝিয়ে বলেন। আমি কর্নেল মোস্তাফিজ কি বলছে অন্যান্য জায়গায় আসতেছি না, আমি সিম্পলি বলি, এটা সেনাবাহিনী সকলে জানে, কর্নেল হক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের কারণে সেনাবাহিনী থেকে ওনাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। সেটা কি উনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেই কারণে, স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন? নো, নাথিং লাইক দ্যাট। উনি তো সেটার জন্য আগে রিভিউ। তো এখন দেখা যাচ্ছে সেই লোকগুলা যে যোগ্য না, কোনোভাবেই তার এই বঞ্চিত না, সে যেহেতু একটা র্যাঙ্ক পেয়ে গেছে ব্রিগেডিয়ার জেনারেল, এবং সেই ক্ষেত্রে অবশ্যই আর্থিক প্রাপ্যতা হবে, ওনারা লেগে গেছেন এই জায়গায় আরেকটু গুড় লাগানোর জন্য, বাকি লোকদের বুঝাইতেছেন দরকার কি, যেটা আর্মি করছিল, নেভি করছিল, এয়ারফোর্স করছিল, সেটাই থাকো, কেন সরকারের মধ্যে আসলো? কেন সরকারের মধ্যে আসলো সেটা বোঝবার জন্য মাননীয় কর্নেল হক, আপনার যদি সেইটুকু বুদ্ধি এবং সেইটুকু সাচ্চা দিল থাকতো, আপনি এই কথা বলতেন না, এবং সেনা প্রধানের অফিসে গিয়ে আপনি এই কমিটির এদেরকে ধমকানোর বা ভয় দেখানোর সুযোগ থাকতে পারেন, সাহস করতেন না। ইউ ডিড দ্যাট। গেছিলেন, আমি জানি, বাকি কে আলাপ হয়েছে আমি জানলেও বলবো না, বাট মোদ্দা কথা, আপনারা যদি আন্ডারমাইন করার চেষ্টা করেন এই বঞ্চিত অফিসারদের, তারা কি ভাই,
তারা তো এই 15 বছর সব থেকে ফাইনেস্ট অফিসারদেরকে টার্গেট করে হাসিনা এবং তারেক সিদ্দিকী এবং আগের কিছু সেনাপ্রধান তাদের মানে চাকর হয়ে এই জায়গাটাতে বঞ্চনার মধ্যে ফেলে দিচ্ছেন, জেল জুলুম খাটাইছেন অফিসারদেরকে। তাপসীর উপর কোনো হামলা হয় নাই, সেখানে 5 জন ব্রাইট অফিসারকে তারা জেলে পাঠাইছেন, জেলে রাখছেন। দেন 2011-12-তে কোনো কু হয় নাই, বাট কুর পরিকল্পনা করে এই মেজর সৈয়দ জিয়াউল হক থেকে শুরু করে আরো 72 জন অফিসারকে তারা শাস্তি দিয়েছেন। কেন? তাদের কাছে মনে হয়েছে এরা আমাদের 2025-এ বিডিআর সেই হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু না কিছু জানে, তারা প্রতিবাদী কণ্ঠ, তাদেরকে হয় গুম করো, জেলে পাঠাও, নাহলে শাস্তি দিয়ে আর্মি থেকে একদম পিছিয়ে দাও। এর বাদে একটা জিনিস একই সাথে আমি বলতে চাই, আমরা তো বলি বঞ্চিত অফিসারদের কথা, যারা রিটায়ার্ড সার্ভিং যে অফিসার, যাদেরকে আপনারা এই সমস্ত শাস্তি দিয়ে যারা প্রতিবাদী কণ্ঠ পিছিয়ে রাখছেন এবং একসময় তারা বাধ্য হয়ে রিটায়ারমেন্টে চলে যাবে, তাদেরটা রিভিউ আপনি কেন করতে দিতেছেন না? তারা যোগ্য সেই কারণে, তারা তাদের যোগ্যতার কারণে তারা এই আওয়ামী লেসপেন্সার যে সমস্ত লিডারশিপ উপর উঠে আসতেছে তাদেরকে সরাই তারাই উপর উঠে আসবে সেই কারণে। এই নাইনসাফি করেন না। সরকার যেই কমিটি করে দিছে সেটাকে কাজ করতে দেন। আপনার অ্যাডজুটেন্ট জেনারেল চামে চামে 2 দিন হলো সে অ্যাডজুটেন্ট জেনারেল হয়েছে, এবং বাকি যারা আছে তাদেরকে বলেন জয়েন করতে, আদারওয়াইজ তারা সেই কমিটিতে জয়েন না করা কিন্তু ইনসাবঅর্ডিনেশন বা অবাধ্যতা, আদেশের উপরস্থ কমান্ডার বা সরকারের আদেশের অবাধ্যতা, সেটারও কিন্তু কোনো না কোনো একদিন শাস্তি হবে। মেজর সুমন, আমি জেনারেল হাফিজের হাফিজের নেতৃত্বে যে কমিটি ডক্টর ইউনূস করে দিয়েছেন সেটা নিয়ে কাজ করছি। আমি আশা করি খুব সহজে আরো বিস্তারিত তথ্য সহ সামনে আসতে পারবো। তবে আমরা অনুষ্ঠানের শেষ দিকে মেজর সুমন, ধরেন এই পরিস্থিতি যেটা, আমি মনে করি যে জেনারেল ওয়াকার যদি অপরাধীদের প্রতি তার যদি এত ভালোবাসা থাকে, তিনি আসলে এই অপরাধীদেরকে রক্ষা করতে পারবেন না, তার এই পদ থেকে নিজেই সরে যাওয়া উচিত। ডক্টর ইউনূস, আপনি যদি জেনারেল ওয়াকারকে সরাইতে না পারেন, আপনি সহ বিদায় নিয়ে নেন। ভাই, জুলাই বিপ্লব এত রক্তপাত এমনি এমনি হয় নাই। আপনারা এরে মানবেন, ওরে মানবেন না, এরে ডরাবেন না, এইসব নাটক দেখার জন্য আসলে এত ছাত্র জনতা রক্ত দেয় নাই। এবং আপনারা যদি ঘুরে ফিরে যদি মনে করেন যে আওয়ামী ফ্যাসিবাদকে জাতীয় পার্টির মাধ্যমে হোক, অন্য কোনো ফরম্যাটে হোক, তাদেরকে পুনর্বাসন করবেন, তাদেরকে নিয়ে আসবেন, সেটা আসলে একটা বোকার স্বর্গে আপনারা বাস করবেন। না পারলে দায়িত্ব ছাড়া দিয়ে বিদায় নেন। কোনো ধরনের কি বলবো স্বজন প্রীতি, কোনো ধরনের ইউনিফর্ম প্রীতি আমরা দেখতে চাই না, আমরা চাই ন্যায় বিচার। তো এই যে জেনারেল ওয়াকারের যে ভূমিকা, আপনি জানেন যে আমরা যখন কিছু বলি বা কেউ যখন কিছু বলে সেনাবাহিনীর ভাবমূর্তি, গত 15 বছরে অর্থাৎ 2009 থেকে এই 5ই আগস্ট 2024 পর্যন্ত সেনাবাহিনীর যে অবস্থান ছিল সেটা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছিল। মানুষের আস্থার জায়গা বলেন, শ্রদ্ধার জায়গা বলেন, ভালোবাসার জায়গা বলেন। 5ই আগস্ট থেকে সেই প্যারামিটারটা আবার একটু উপরে থেকে উঠছিল, কিন্তু সেটাকে আবার ডাউন করে দেওয়া হচ্ছে। কথিত সেনাবাহিনীর ভাবমূর্তির নামে সকল অন্যায়কে মেনে নিচ্ছে জেনারেল ওয়াকার সহ একটি গ্রুপ। এটা নিয়ে আপনি কি বলবেন? অর্থাৎ এই যে আমাদের ধরেন সেনাবাহিনীকে আমরা যে জায়গাটা দেখতে চাই, এর মাধ্যমে কি সেটা সম্ভব? সেনাবাহিনীর যারা মিড লেভেলের অফিসার আছেন, যারা সৈনিক আছেন, মানে উপরের দিকের 20-25 জন বাদে, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে? বা আপনার সঙ্গে অনেকের যোগাযোগ আছে, বা আপনি যদি বিষয়টা একটু বলেন যে কি মনে করেন? আমি জাস্ট রেফার করি, 2 দিন আগে ইলিয়াস একটা প্রোগ্রাম করছে, মেজর সৈয়দ জিয়াউল হক, যে দেশে ফিরতে পারতেছে না, তার নামে 3টা হত্যা মামলার রায় বা অন্যান্য জিনিস দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে পর্যন্ত দিয়ে দেওয়া আছে এবং তাকে জঙ্গি হিসেবে ট্যাগ করা হচ্ছে, যেটা সম্পূর্ণ একটা ভুল জিনিস। সেই আলোচনাতে অনেকে আসছিলেন। আমার একটা সার্জারি ছিল, সেই জন্য আমি জয়েন করতে পারি নাই, বাট সেখানে কিন্তু ওই কথাটা উঠে আসছে। আমি অবশ্যই, আমার যথেষ্ট সম্মান আছে ব্রিগেডিয়ার জেনারেল আমানুল্লাহ আজমি, ওনার প্রতি। উনি কিন্তু গুম ছিলেন অনেক বছর, সব থেকে বেশি বছর। তো উনি ইলিয়াসের যে হেডলাইন ছিল, টপিক হেডলাইন, সেখানে উনি প্রতিবাদ করে বলছিলেন, আমি হইলে হয়তো আমিও প্রতিবাদ করতাম, যে বলা হচ্ছে দেশদ্রোহী সেনাবাহিনী। দেশদ্রোহী সেনাবাহিনী তো যেটা তো দেশ, উনি বলছেন যেটা তো দেশপ্রেমী সেনাবাহিনী, এবং আপনি কিছু কতিপয় লেস দ্যান 1% অফ দ্য আর্ম ফোর্সেস অফিসার্স তাদের করা কাজের জন্য, এবং সেটাও তারা করছেন
তারা যখন সেনাবাহিনীতে ছিলেন না, র্যাব, ডিজিএফআই, বিজিবি এই সমস্ত জায়গায় প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকা অবস্থা করছেন। তার জন্য সেনাবাহিনীকে কেন দায়ী করা হচ্ছে, ওনার পয়েন্ট হচ্ছে এইটা। এবং আমি জানি আমাদের ম্যাক্সিমাম সেনা সদস্য হয়তো এই ধারণাটা পোষণ করে, অন্তত এইটুকু পোষণ করে যে অ্যাজ এ হোল কেন সেনাবাহিনীকে আমরা আজকের দিনে এসে গালি দিচ্ছি। আমি এই সেন্টিমেন্টটা বুঝি এবং সম্মান করি, বাট একই সাথে আমি কি একটু জিনিস ক্লিয়ার করতে পারি। প্রথম জিনিস হচ্ছে, কোনো ভাই আজকে থেকে 6 মাস আগে কি আমরা কখনো দেশপ্রেমিক সেনাবাহিনীর বদলে দেশদ্রোহী সেনাবাহিনী বলি নাই? না, আপনারাই তো আস্তে আস্তে সেই জায়গায় আপনাদেরকে প্রমাণ করতেছেন। আমরা যতই বলতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনী, প্রতিটা কাজে ফুল স্টপ দেয়া, নো ইফস অ্যান্ড বাটস থেকে শুরু করে আপনি এখন দিচ্ছেন না বিচার করতে, আপনি এখন দিচ্ছেন না যারা এই সেনাবাহিনীর অফিসার হয়তো 2009 তখন কোথায়, বাকি কোথায় কে ছিল, পলিটিক্যাল পার্টি কোথায় ছিল? 2009 সাল থেকে যখন সেনাবাহিনীর অফিসাররা তাদের রক্ত দিয়ে, তাদের জেল দিয়ে, লাইফ দিয়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দাঁড়ায় উঠছিল, প্রতিবাদী কণ্ঠ ছিল, পলিটিক্যাল পার্টিও তো কোথাও ছিল না, তারা তো আরাম আয়েশে ছিল তখন। তো তাদেরকে আপনারা সম্মান দিচ্ছেন না, তাদেরকে আপনারা মনে করতেছেন দয়া ভিক্ষা করবেন। তাহলে পাবলিক পারসেপশনে দেশপ্রেমিক থেকে কিভাবে আস্তে আস্তে দেশদ্রোহী হয়ে আসলো, সেটা কার কারণে? পাবলিক কি চিল্লাইতেছে, গণক কি দেশদ্রোহী বলে হঠাৎ করে গান শুরু করে দিচ্ছে? তা না। বা ইলিয়াস কেমন করতেছে? নট দ্যাট। আমরা বোঝানোর চেষ্টা করতেছি, ভাই আপনারা যদি এইভাবে ভুল স্টেপ, গণবিরোধী, দেশ বিরোধী স্টেপ গুলাতে থাকেন আপনাদের লিডারশিপ, তাহলে তো লোকে বলবেই। এখন চাওয়াটা কি, প্রত্যাশা কি? যদি আমাদের 99% অফিসার তারা দেশপ্রেমিক হয় এবং এই সমস্ত গুম খুনের সাথে জড়িত না থাকে, কোনো খারাপ কাজের সাথে জড়িত না থাকে, যেটা আমি বিশ্বাস করি এবং করতে চাই, ভাই আপনারা কিভাবে সাপোর্ট করতেছেন? থাকতে চাপ প্রয়োগ কেন করতেছেন না এই লিডারশিপকে? দেখো, লাইনে আসো, লাইনে আসো, লাইনে না আসলে পরে তোমরা আমাদের কাছ থেকে সম্মান পাবা না। তুমি আজকে যেমন প্রফেসর ইউনূস বা অথবা দেশের কথা অথবা শহীদদের আত্মত্যাগের কথা ভুলে গিয়ে তার বিরোধিতা করতেছো, আমরাও আগামীকাল যারা সার্ভিং এবং রিটায়ার্ড আছি, আমরা তো তোমার কথা শুনবো না। তুমি আমাদেরকে পথ দেখাচ্ছ, আমরা তাহলে সেই পথেই চলি। এখন এখানে আরেকটা জিনিস আছে, যে পয়েন্টটা উঠে আসছিল ইলিয়াসের আলোচনাতেই, যে তারা তো র্যাব, ডিজিএফআই এবং বিজিবিতে থাকা অবস্থায় এগুলো করছে, সুতরাং সেই জন্য আর্মি লিডারশিপকে দোষ দেওয়া দরকার। ভাই আপনি স্কুলে গেছেন ছোটবেলায়, হঠাৎ করে তার পিএইচডি করেন নাই। হ্যাঁ, আমিও গেছি, আমার স্কুলটা ছিল স্ট্রিক্ট, সেন্ট গ্রেগরিজ। তো সেখানে যদি আমি স্কুলে থাকার সময় কারোর সাথে কোনো মারামারি করতাম, ফুটবল খেলতাম, মারামারি হওয়া স্বাভাবিক, আমার প্যারেন্টসকে ডাকতো পরের দিন, প্যারেন্টস সহ এমন করে কান ধরে ফাদারের এখানে এমন করে দাঁড়ায় থাকতাম এবং আমার শুনানি চলতো, কেন এটা করছো? তো স্কুলের টিচার আমাকে, আমি যদি মনে করেন, জিনিসটা চিন্তা করেন, আমি স্কুলে থাকি কি আমি ক্লাবে গিয়ে যাই করি না কেন, আমি একটা ছেলে, দিন শেষে কিন্তু শাস্তি এবং তাকে শাসন করার দায়িত্ব কার? প্যারেন্টের। আমাদের পয়েন্টটা হলো সেখানে, সে বিজিবিতে গেছিল, বিজিবি একটা স্কুল, সে ডিজিএফআইতে গেছিল একটা স্কুল, সে র্যাবে গেছিল, র্যাব স্কুলে গিয়ে সে ঘটনা ঘটাচ্ছে। দিন শেষে প্যারেন্ট মানে বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, তোমাদের কাছেই তো তাদেরকে পাঠানো হয়। কিসের জন্য? তুমি তার বিচার করবা। এখন আমি যদি সেই বিচার না করি, আমি যদি তাকে আরো প্রশ্রয় দিই, জনগণ তো তখন, আমি একটা সিম্পল অ্যানালজি দিলাম লোকের বুঝবার জন্য, যে বলা হয় না সে তো ওইখানে থেকে করছে, ওইখানে থেকে করছে, তুমি তো এখন বিচার করতে পারো না কেন? শুনুন, আমি এরকম বেশ কিছু বিষয় জানি যে যখনই একজন অফিসার, সেনা কর্মকর্তা, র্যাব বা বিজিবি বা ডিজিএফআই যে বিপদে মানে অন্যায় কাজ করে ধরা পড়ে যাচ্ছে, তখন তাকে আবার বাহিনীতে ফেরত আনা হয় এবং তখন হচ্ছে ওই গান যে এখন সেনা আইনে তার বিচার হবে, এখন সেনাবাহিনী তার টেক কেয়ার করবে। অর্থাৎ এক ধরনের কি বলবো, অপরাধীদের রক্ষা কবচ হিসেবে দাঁড় করান, যেটা হাসিনা শুরু করছিল, সেই ধারা এখনো বহাল আছে। তবে জেনারেল ওয়াকার সহ বর্তমান সেনা নেতৃত্ব যা করছেন, এতে আসলে সেনাবাহিনীর যে গৌরব বা সম্মান যে পুনরুদ্ধার হচ্ছিল 5ই আগস্টের আগের ভূমিকা থেকে পরবর্তী কিছুদিনের ভূমিকায়, সেটি আসলে আবারও অস্তমিত হতে যাচ্ছে। আমার মনে হয় যে এই জায়গাটায় সেনাবাহিনীকে যারা ভালোবাসেন, সেনাবাহিনীর ভেতরে যারা বিবেকবান দায়িত্বশীল কর্মকর্তা এখনো আছেন, তারা নিশ্চয়ই বর্তমান নেতৃত্বকে সে বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন
না হলে ছাত্র জনতা কিন্তু কোনো কিছুই সহজভাবে ছেড়ে দেবে না। মেজর সুমন আহমেদ, আজকে আসলে আমরা আলোচনা লম্বা করতে চাই না। আমি 1 মিনিট শুধু আমার লাস্ট কমেন্টটা যেটা বলবো সেটা হচ্ছে, ধরেন আইন দিয়ে তো সবকিছু হয় না। আপনার কাছে আইন আছে, আপনি যদি ব্যাখ্যা করার যেটা ভুল, তারপরে সেই ভুল সেকশন 94 through 96 সেই ভুল ব্যাখ্যা দিয়ে আপনি যদি মনে করেন, দিন শেষে আপনি কোন পক্ষে আছেন, যেখানে বলা আছে যে এটা আপনি রাষ্ট্রকে বলতে পারেন যে রাষ্ট্রই সেটার বিচার করবে বা স্পেশাল ট্রাইব্যুনাল, সেটা ছেড়ে দিলে এখন আপনার আসল চেহারা কি তখন বোঝা যাবে, দেশপ্রেমী না দেশদ্রোহী। সেই জিনিসটা সেখানে উঠে আসবে যে আপনি কোন জায়গাটাতে দাঁড়াচ্ছেন সেটা। আর আমরা আপনাকে এবং সেনা আইনে বিচার আমরা বিশ্বাস করতাম, আস্থা রাখতাম, বাট কর্নেল রেদওয়ান যে যার ভিডিও ফুটেজ আছে, গুলি করছে, হত্যা করছে, তাকে আপনি কি শাস্তি দিলেন? কঠোর ভর্ৎসনা এবং 3 মাসের সিনিয়রিটি ডাউন। তো যার ছবি আছে গুলি করছে তাকে আপনি এই শাস্তি দিবেন, যার ছবি নাই তাকে তো আপনি ছেড়েই দিবেন, বেকসুর খালাস। আরে ভাই, আপনি যদি কিভাবে ভরসা রাখবো আমরা? সুমন ভাই, আপনি যদি আমাকে গুলি করার আদেশ দেন, আমি যদি আপনার আদেশে গুলি করি, আপনি আবার আমাদের বিচারটা করবেন কিভাবে ভাই? এগুলো অনেক এইসব That is the point. ক্লিয়ার। That is the point. Thank you. এরকম বহু তথ্য আমাদের কাছে আছে যেগুলো নিয়ে আমি চাই যে সেনাবাহিনী একটা সিম্পল একটা দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে দেশের পক্ষে থাকুক। আমি চাই না, মানে আমি নিজেই মাঝে মাঝে চাই যে আচ্ছা থাকুক, দেখে কি হয়, কিন্তু সম্ভব না আর কি। তো আবারও বলি, জেনারেল ওয়াকার, কোন রকমের নেপোটিজম বা কোন রকমের যদি ফ্যাসিবাদের পক্ষপাত মূলক যদি কিছু করতে চান, বিদায় হন। এই পদে আপনার থাকা দরকার নেই, স্বেচ্ছায় পদত্যাগ করেন। ডক্টর ইউনূস, আপনি তাকে পদত্যাগ করাতে বাধ্য করেন, অথবা আপনি সহ বিদায় হয়ে যান। কারণ বাংলাদেশ নিয়ে এত টালবাহানা, এত বিরক্তিকর পর্যায়ে যে পৌঁছেছে গত জুলাই বিপ্লব পরবর্তী গত 1 বছরে আমরা যা দেখছি আর কি, খুব বিরক্তিকর অবস্থা আর কি। আপনি যদি না পারেন, ক্ষমতায় থাকারই দরকার নাই ভাই, অন্য কারো বসান। আমরা জনগণ ঠিক করবে, জনগণ কি করবে। আমরা এত মানে মসিহর আমাদের দরকার নাই। আমি খুবই স্পষ্ট ভাষায় বলতেছি, এত নিরঙ্কুশ সমর্থন, এত নিরঙ্কুশ কি বলবো, জনগণের জায়গা বা বিদেশিদের জায়গা থেকে এত সমর্থন পাওয়ার পরে যদি এই অবস্থা হয়, তো আমরা কি আশা করবো বলেন? মেজর সুমন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। নিশ্চয়ই জেনারেল হাফিজের নেতৃত্বে যে কমিটি বঞ্চিত অফিসারদেরকে নিয়ে কাজ করছে, সেটি নিয়ে আমরাও কাজ করছি। খুব সহজে এই বিষয়টি নিয়ে সামনে আসবো এবং অপরাধী যেই হোক তাকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। মেজর সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা আবারও রিপিট করতে চাই, কোনো অপরাধীকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। সে সেনাবাহিনীর সার্ভিং অফিসার হোক বা অবসরপ্রাপ্ত হোক, যেই হোক, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। নতুন আইন, পুরান আইন, এই আইন নাই, ওই আইন নাই, এমনে হবে অমনে হবে না, এইসব ফাইজলামি করে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং বাংলাদেশের জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়েছে কিভাবে উদ্ধত অস্ত্রের সামনে দাঁড়াতে হয়। সেনাবাহিনী 3 তারিখের আগ পর্যন্ত গুলি করেছে, 5 তারিখেও বলবো মিরপুরে গুলি করে মানুষ হত্যা করেছে। সো এত সুফি সাজারও কিছু নাই, এত মহান সাজারও কিছু নাই। বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের ইচ্ছায়, কারো বাপের ইচ্ছায় না। সহজ বাংলা কথা, যদি বুঝতে পারেন ভালো, না হলে আপনাদের পরিণতি হাসিনার চেয়েও খারাপ হবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।